প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা খেলাই দেখবো না, চিল্লাপাল্লা করেছি এবং কি অনেক ভাঙচুর করেছি আমরা নিজেরা গ্যাঞ্জাম হয়েছে নিজের বন্ধু বান্ধবের খেলা দেখার সময়। মাশাআল্লাহ দুইজন প্লেয়ার অলরেডি কিন্তু তৈরি হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আইকন স্পোর্টস ফ্রি হিট টাইম পাওয়ার্ড বাই চিলি ফ্লেক্স ডিজি সলিউশন। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন রাতুল ভাই, রাইসুল ইসলাম রাতুল ভাই। একটা সময় দুর্দান্ত ক্রিকেট প্লেয়ার ছিলেন, পাড়ার ক্রিকেট খুব ভালো খেলতেন এবং ক্রিকেট সম্পর্কে তার বেশ দক্ষতা আছে। তো রাতুল ভাই আমরা জানি যে বর্তমান বাংলাদেশ ইন্ডিয়া সফরে আছে এবং টেস্ট ম্যাচের অবস্থা খুব বাজে, টেস্ট সিরিজ খুব বাজে পারফরমেন্স করছে এবং আজকে থেকে শুরু হচ্ছে আপনার টি-20 সিরিজ। তো আপনার কাছে কি মনে হয় টি-20 সিরিজে কেমন পারফরমেন্স নিয়ে আশা করেন বা কেমন স্বপ্ন দেখেন, বাংলাদেশ কেমন খেলবে ক্রিকেট? ধন্যবাদ আপনাকে আমাকে আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। তো টি-20 ফরম্যাটে বাংলাদেশ এখনও কিন্তু আসলে ওই লেভেলে যাইতে পারে না। ইন্ডিয়া যে ধরনের শক্তিশালী একটা টিম, তার বিপরীতে যে ধরনের পারফরমেন্স দরকার ওই রকম পর্যায়ে এখনও যায়নি। আর আজকের খেলাটা যেহেতু গেলোর স্টেডিয়ামে, আপনি অবশ্যই জানেন যে এই স্টেডিয়ামে সবসময় কিন্তু রান 400-র অধিক হয় এবং মানে ইন্ডিয়ান ব্যাটিংয়ের জন্য খুবই একটি উপযুক্ত মাঠ এবং হাই পারফরমেন্সের খেলাগুলো এখানে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশ ব্যাটিংয়ের যে দুর্বলতাটা পরিলক্ষিত হচ্ছিল বিগত সময়গুলোতে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে ম্যাচ জেতাটা কঠিন হবে কিন্তু অসম্ভব তো নিশ্চয়ই অসম্ভব কিছু না। আমাদের যে সমস্ত প্লেয়ার আছে তারা খুবই পটেনশিয়াল এবং বিগত কয়েকটা ম্যাচে তারা খুব ভালো পারফরমেন্স করছে। ইন্ডিয়ার সিরিজটা বাদ দিয়ে যদি আমরা লক্ষ্য করি, তাদের পারফরমেন্সগুলো খুব ধারাবাহিক, খুব ভালো পারফরমেন্স। সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের ব্যাটসম্যান, বোলার এবং ফিল্ডিং তিনটা ক্ষেত্রে যদি তারা সমন্বয় করতে পারে, ভালো পারফরমেন্স দেখা যায়, তাহলে আমি মনে করি জেতা অসম্ভব কিছু, একটা কম্পিটিশন দেওয়া সম্ভব। আসলে ম্যাচ জিতা থেকে আমার কাছে মনে হয় যে একটা ম্যাচ পরিপূর্ণভাবে ফাইট হওয়াটা জরুরি। হ্যাঁ, একটা কম্পিটিশন হওয়াটা জরুরি। যদি কম্পিটিশন না হয়, দেখা যায় যে আসলে আলটিমেটলি খেলাটা দেখে দর্শকরা আসলে আনন্দ পায় না বা মজা পায় না। সেটা তো অবশ্যই, কারণ বাংলাদেশ সবসময় মানে আমরা ক্রিকেট প্রেমী হিসেবে আমরা চাই সবসময় ভালো খেলুক। বাংলাদেশ যখন হেরে যায় তখন আমরা বারবারই মর্মাহত হই এবং এরকম ঘটনা অনেক ঘটেছে যে খেলার পরে তো চিল্লাপাল্লা করেছি এবং কি অনেক ভাঙচুর করেছি আমরা নিজেরা গ্যাঞ্জাম হয়েছে নিজের বন্ধু বান্ধবের খেলা দেখার সময় এবং আমরা অনেকবার এরকম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমরা খেলাই দেখবো না, কিন্তু পরক্ষণে আবার যখন বাংলাদেশ ভালো খেলে তখন আমরা কিন্তু টিভি সেটের সামনে থেকে আসলে যেতে পারি না। সত্যি না, আপনারা যদি কাজে ব্যস্ততাও থাকে দেখা যাচ্ছে চায়ের দোকানে বসে বা বিভিন্ন শোরুমে আমরা কিন্তু দাঁড়িয়ে বসে খেলা দেখতে। আসলে ক্রিকেট একটা ইমোশন, আসলে ক্রিকেটটা একদম ছোটবেলা থেকে আমরা যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত বা ক্রিকেট খেলা নেই এমন মানুষ খুব কম পাওয়া যাবে। রাতুল, আপনার দৃষ্টিতে বাংলাদেশের একাদশে কারা কারা আছে এবং আপনার দৃষ্টিতে বাংলাদেশের একাদশ লিস্টটা কি? ওপেনিং জুটিতে আমি মনে করি তানজিদ হাসান এবং আমাদের লিটন দাস ভালো করবে। লিটন দাস বিগত কয়েকটা ম্যাচে কিন্তু ভালো পারফর্ম করতেছে, ধারাবাহিক পারফর্ম। ব্যাটসম্যানের মধ্যে নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মেহেদি মিরাজ, কম্বিনেশনটা এরকমই মনে হচ্ছে। আর বোলার এবং বোলারের ক্ষেত্রে মুস্তাফিজ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম সাকিব, এরাই আপনার দৃষ্টিতে ইন্ডিয়ান একাদশে কারা কারা আছে? ইন্ডিয়া একাদশে আমার মনে হচ্ছে ওপেনিং জুটিটা হবে অভিষেক শর্মা প্লাস সঞ্জু স্যামসন। এরপরে লিস্ট হচ্ছে বরুণ চক্রবর্তী, সুপ্রিয়া কুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিং। বোলারের ক্ষেত্রে হইতেছে রবি বিষ্ণু, ওয়াশিংটন সুন্দর, রায়ান পরাগ এবং আরেকটা হচ্ছে আপনার নতুন যে একটা প্লেয়ার আসছে মায়াকি যাদব। এইরকম হতে আমি আপনার ইন্ডিয়ার একাদশ। রাতুল, সাকিব আল হাসান এই ম্যাচে থাকতেছেন না, টি-20 ফরম্যাটে আর খেলবেন না, অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন তিনি। সাকিব আল হাসানের এই ঘাটতি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আন্তর্জাতিক ক্রিকেটে তার যে শূন্যতা, শুধু বাংলাদেশ ক্রিকেটে না, পুরো ক্রিকেট ইতিহাসেই এরকম প্লেয়ার খুব কম আসছে ক্রিকেট ইতিহাসে। তো তার এই শূন্যতা বাংলাদেশ কীভাবে ঘাটতিটা পূরণ করবে, তার রিপ্লেসমেন্ট কে হবে বা কি মনে হয় আপনার, কীভাবে সেটা রিকভারি করবে? আচ্ছা দেখেন, সাকিব আল হাসান যে লেভেলের প্লেয়ার, ওই শূন্যতাটা আসলে কখনোই পূরণের হওয়া সম্ভব না বর্তমান পরিস্থিতিতে। তো সেই ক্ষেত্রে আমাদের মাশাআল্লাহ দুইজন প্লেয়ার অলরেডি কিন্তু তৈরি হচ্ছে। যেমন আপনার
তৌহিদ হৃদয়, মেহেদী মিরাজ। তো সেক্ষেত্রে আমি মেহেদী মিরাজকে একটু আশাবাদী মেহেদী মিরাজকে নিয়ে। সে অলরেডি বিগত কয়েকটা খেলায় ভালো পারফরমেন্স করছে এবং সেই ধারাবাহিকতা যদি সে বজায় রাখতে পারে এবং তার সর্বোচ্চটা দিতে পারে, সম্পূর্ণ ঘাটতিপূর্ণ না হলে আমরা মোটামুটি সাকিবের শূন্যতাটা কাটিয়ে উঠবো বলে আশাবাদী। দেখেন, আপনি দেখেন সাকিব আল হাসান কিন্তু একা 3 জনের কাজ করে। হ্যাঁ, সেটা তো ডেফিনেটলি উনি একাধারে আপনি বোলিং করেন, মানে দেশের একজন ব্যাটসম্যান, এবং ফিল্ডিংয়ের যে দক্ষতা সাকিব আল হাসানের, এটা আসলে একটা আমি বলবো যে একটা কম্বিনেশন। 3 জন প্লেয়ারের কাজ করে সাকিব আল হাসান একাই, তো সেটা আসলে কখনো পূরণ হওয়ার বিষয় না। কিন্তু আমরা চেষ্টা করব যাতে তার শূন্যতাটা মানে কিছুটা হলেও কাটিয়ে ওঠা যায় এবং এটা কিভাবে দ্রুত রিকভার করা যায়। কারণ সাকিব আল হাসান তো আসলে প্রতি বছর বা আপনার ক্ষণে ক্ষণে জন্মে না। সাকিব আল হাসানের মতো প্লেয়ার যুগে যুগে একজন আসে, ইন্টারন্যাশনাল মাপের একজন প্লেয়ার। তো আমরা নেক্সটে হয়তো সাকিব আল হাসানের মতো আরও প্লেয়ার তৈরি করার চেষ্টা করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, সেদিকে নজর রাখতে হবে। রাইট। বাংলাদেশ এই সিরিজে, এই ম্যাচে, টি-20 ফরম্যাটে আপনার কাছে কি মনে হয় ইন্ডিয়ার জন্য থ্রেট কে কে হইতে পারে? দেখেন, বাংলাদেশে এখন টি-20 ফরম্যাটের মধ্যে আমাদের কিন্তু বেশ কিছু ভালো প্লেয়ার অলরেডি তৈরি হয়েছে, ভালো খেলতেছে। যেমন মুশফিকুর রহিম, সিনিয়র যে মাহমুদুল্লাহ রিয়াদ, সিনিয়র যে একটা নির্ভরশীলতা আছে সেটা কিন্তু আমরা অনেক দূর বেরিয়ে এসেছি। এখন আমাদের তরুণ প্রজন্মের তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ এবং মানে রিশাদ হোসেন নতুন একজন খেলোয়াড়, যে আপনার বোলিং এবং মানে ব্যাটিং দুনো দিকেই তার ভালো পারছে। এবং আমাদের যদি জাকির আলী আছে, যদি সে টিমে থাকে, জাকির আলী ভালো একটা পারফরমেন্স করতে পারে। মাহমুদুল্লাহ রিয়াদ তো আমাদের আসেনি। হ্যাঁ, সব মিলে এদের মধ্যে থেকে যে কেউ হয়তো ভালো একটা স্কোর দ্বারা। আর কি মনে হয় ইন্ডিয়ার প্লেয়ারদের মধ্যে বাংলাদেশের জন্য থ্রেট কাকে কাকে মনে করেন, বা কার পারফরমেন্স বাংলাদেশকে লন্ডভন্ড করে দিতে পারে বলে মনে করেন? দেখেন, সিনিয়র কিছু প্লেয়ার ইন্ডিয়া মানে হয়তো বা খেলছেন আজকে, সেই ক্ষেত্রে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো প্লেয়াররা খেলছে না। তো এই ক্ষেত্রে আমি বলবো বরুণ চক্রবর্তী, তারপর আপনার রিঙ্কু সিং, মায়াঙ্ক যাদব, এই 3টা প্লেয়ার আমার কাছে মোস্ট মনে হচ্ছে এরা খুব মানে ভালো পারফরমেন্স করে। এর বাইরেও আপনার হার্দিক পান্ডিয়া আছে, শিবম দুবে আছে। হ্যাঁ, আসলে ইন্ডিয়াতে আসলে বিকল্পের অভাব না, ইন্ডিয়া আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আপনি যেটা বলছেন, ইন্ডিয়া আসলে বিকল্পের কোনো অভাব নেই। আর সবাই যে কোনো ফর্মেটে যে কেউ যখন ইচ্ছা দাঁড়ায় যেতে পারে। আর সবাই ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান, সবাই খুব ভালো ফর্মে আছে। তো সেই ক্ষেত্রে আমি রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, এই 2টা প্লেয়ারের ক্ষেত্রে আমি একটু বেশি মানে আশাবাদী। তারা হয়তো বা তাদের বাংলাদেশের প্লেয়ারদের আসলে এই দুজনের বিষয়ে একটু বেশি সতর্ক, অবশ্যই একটু সতর্ক থাকা উচিত। জয়সওয়াল এবং শুভমান গিল, এই দুজন হচ্ছে যে ইন্ডিয়ার একজন মোস্ট পাওয়ারফুল প্লেয়ার। এই দুজন কি মনে হয় এই একাদশে থাকতেছে, ইন্ডিয়ার একাদশে? জয়সওয়াল এবং শুভমান গিল স্বভাবতই তারা খুব ভালো খেলে সবসময়, কিন্তু তারা যেহেতু লং টাইম 2টা টেস্ট সিরিজ খেলছে, তাদের শারীরিক এবং মানসিক একটা রেস্টের জন্য দল হয়তো বা চাবে, ইন্ডিয়ান টিম হয়তো তাদের রেস্টে রাখার জন্য সিদ্ধান্ত নিবে আমি বলে মনে করি। তাদের না খেলার সম্ভাবনা বেশি। আমার মনে হয় যে তারা যদি মানে তারা বাংলাদেশের জন্য অনেক বড় একটা থ্রেট ডেফিনেটলি। হ্যাঁ, তো এই সুযোগটা তারা যদি না খেলে, এই সুযোগটা বাংলাদেশ আসলে প্রপারলি যদি কাজে লাগাইতে পারে, হ্যাঁ, যদিও যারা খেলতেছে তারাও আসলে কোনো অংশে কম না, তারপরও যদি বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের মতো জয়সওয়াল এবং শুভমান গিলও যদি না থাকে, তাহলে বাংলাদেশের জন্য আসলে মনে হয় যে ব্যালেন্স টিম কম্পিটিশন দেওয়ার মতো। বলছি না যে অনেক বেশি ভালো করবে, বাট এতটা বেশি ডাউনফল যেন না হয় যে আসলে কোনো প্রতিদ্বন্দ্বী হইল না খেলায়। তো তাহলে যদি মানে প্রতিদ্বন্দ্বী যদি খেলায় না হয়, তাহলে আসলে খেলার কোনো আসলে মজা পাওয়া যায় না বা খেলার তৃপ্তিটা পাওয়া যায় না। না, সেটা তো অবশ্যই। সেক্ষেত্রে যদি ধরেন আমাদের বাংলাদেশের টিমেও তো আপনার সাকিব আল হাসানের মতো প্লেয়ার খেলছে না। আসলে ক্রিকেট খেলাটা সেটা একটা কম্বিনেশন, 11 জন প্লেয়ার, এখানে মানে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, মানে 3টি প্ল্যাটফর্মে যারা সর্বোচ্চটা দিতে পারে তারাই ম্যাচটা উইন করবে। এখানে পাক্ষিকভাবে শুধু ব্যাটসম্যানের উপর নির্ভরশীল বা শুধু বোলিংয়ের উপর নির্ভরশীল করে কিন্তু কোনো ম্যাচ জেতার কোনো সম্ভাবনা নাই, খুবই কম। আর তাছাড়া হচ্ছে যে মানে ক্রিকেটকে এরকম ভাবে বলা হয় যে আসলে যার যেদিন যেদিন পারফরমেন্স করতে পারবে, যে টিম পারফরমেন্স করতে পারবে, আসলে ওই দিনটা কোন দল বিপক্ষে কোন দল পক্ষে আসলে এটা ম্যাটার করে। আর যদিও আপনি জেনে থাকবেন যে আজকের ম্যাচটা যেখানে হচ্ছে সেটা অবশ্যই কিন্তু আপনার ব্যাটিং পিচ। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের মধ্যে আর এটা যেহেতু টি-20 খেলা, তো সেক্ষেত্রে 1-2জন ব্যাটসম্যানই যথেষ্ট ম্যাচটাকে আপনার ঘোরাই দেওয়ার জন্য। সেক্ষেত্রে ইন্ডিয়ার আপনার এরকম ব্যাটসম্যান দলের মোটামুটি সবাই পারে। রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করতেছেন না, ক্যাপ্টেন্সি থেকে তিনি
রিটায়ারমেন্টের ঘোষণা দিয়ে দিয়েছেন। তার অবর্তমানে হচ্ছে যে সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন্সি করতেছেন। সূর্যা কুমার যাদবের ক্যাপ্টেন্সি পারফরমেন্স যদি আমরা ইতিহাস ঘাঁটি বা ইতিহাস দেখি, তার বিগত এক্সপিরিয়েন্স যদি দেখি, হ্যাঁ, তিনি কি আসলে রোহিত শর্মার ঘাটতিটা পূরণ করার মতো ক্যাপাবল? কি মনে হয় আপনার? না, আসলে রোহিত শর্মা আপনি জানেন যে গত বিশ্বকাপের পরে থেকেই ওনাকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা সূর্যা কুমার যাদবকে দিয়েছে। সূর্যা কুমার যাদব চেষ্টা করতেছেন, বাট আসলে রোহিত শর্মা যেই লেভেলের ক্যাপ্টেন্সি, আপনি যদি এটা ধরেন যে মহেন্দ্র সিং ধোনি যে লেভেলের ক্যাপ্টেন্সি করছে, তার পরবর্তীতে কিন্তু এটার কেউ পারে না, পারবেও না। তো এক একজনের একটা নিজস্বত্ব আছে। তো রোহিত শর্মার জায়গা থেকে যতটুকু সম্ভব হচ্ছে সে তার সর্বোচ্চটা দিয়েছে। হয়তো তার ভাগ্যে তার বিশ্বকাপের কাপটা হয়তো বা ছিল না, কিন্তু সে কিন্তু পুরাটা ম্যাচ কিন্তু পুরাটা বিশ্বকাপ কিন্তু দলটাকে টেনে নিয়ে গেছেন, এমনকি সবসময় ভালো পারফরমেন্স করেছেন। হয়তো বা ভাগ্য তার সহায় ছিল না, শেষ পর্যন্ত উনি সফল হতে পারে না। তো সেক্ষেত্রে অবশ্যই রোহিত শর্মা ক্যাপ্টেন্সি হিসেবে সূর্যা কুমার যাদব থেকে বেস্ট একটা অপশন। কিন্তু খেলা তো আর কারোর জন্য থেমে থাকবে না, দল তো আপনার চালিয়ে নিতে হবে। যেহেতু নাই ওনারও বর্তমানে ক্যাপ্টেন্সি যিনি সূর্যা কুমার উনি চেষ্টা করতেছেন, শিখতেছেন, এবং ওনার ক্যাপ্টেন্সিতেও ইন্ডিয়া টিম খুব একটা যে খারাপ করছে বিষয়টা কিন্তু তাও না, ভালো করছে, অতীতের কয়েকটা ম্যাচ কিন্তু ভালো করছে। সেক্ষেত্রে আর বাংলাদেশ ইন্ডিয়ার তুলনায় কিন্তু ওইরকম শক্তিশালী কোনো দল, মানে ইন্ডিয়ার বিপক্ষে যে দল শক্তিশালী টিম আমাদের ওরকম না। সেক্ষেত্রে আমি মনে করি যে এখানে ক্যাপ্টেন্সি খুব একটা ভ্যারি করে না। সূর্যা কুমার যাদব হোক বা এখানে আপনার রোহিত শর্মা হোক কিংবা মানে জাদেজা হোক, যেই হোক, এটা হচ্ছে নির্ভর করছে খেলোয়াড়দের উপরে। বাংলাদেশের সাথে খেলার ক্ষেত্রে পারফরমেন্স যদি ভালো করে তাহলে এখানে ক্যাপ্টেন্সি খুব একটা বিষয় আমি মনে করি কাজে আসবে। রাতুল, সর্বশেষ বক্তব্য যদি বলা হয় আপনাকে, তাহলে বাংলাদেশের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? বাংলাদেশের উদ্দেশ্যে একটা কথা বলা থাকবে, বাংলাদেশ জিতুক বা হারুক, তারা ফাইট করুক, ভালো খেলুক, আমরা ভালো খেলা দেখতে চাই। বাংলাদেশ ক্রিকেট আমাদের আবেগ, বাংলাদেশ ক্রিকেট আমাদের স্বপ্ন, বাংলাদেশ ক্রিকেট আমাদের ভালোবাসা। তো আমরা চাই আমাদের ভালোবাসা ভালো থাকুক, ভালো করুক, এবং সবশেষে ভালো কিছুর প্রত্যাশা আমরা করব, ভালো কিছু বয়ে নিয়ে আসুক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমরা সবাই আসলে অপেক্ষা করতেছি আজকের ম্যাচটার ফাইনাল রেজাল্ট আসলে কি হয়। ফাইনাল রেজাল্ট যাই হোক, আসলে আমরা সবাই বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা দেখতে চাই যে একটা প্রতিদ্বন্দ্বীপূর্ণ ম্যাচ। সেই ম্যাচের ফলাফল পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বাট আলটিমেটলি সেটা যদি প্রতিদ্বন্দ্বীপূর্ণ হয় তাহলেই বাংলাদেশের দর্শকরা স্যাটিসফাইড থাকবে। ধন্যবাদ, সবাই আইকন স্পোর্টসের সাথেই থাকবেন।